উচ্চ মূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ বাড়ায় দেশের স্বার্থে শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি জানান, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকার আপোষ করছে না, তবে উচ্চমূল্যে জ্বালানি আমদানি অব্যাহত থাকায় সরকারি তহবিলে চাপ বাড়ছে, যা দীর্ঘমেয়াদে বহন করা কঠিন হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটা এই সংকট বাংলাদেশের একার নয়, এটা পুরো অঞ্চলে সারা বিশ্বের সংকট। আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার মধ্যে নাই। তবে আমার ধারণা আমাদের রেমিটেন্সও বাড়ছে ইনশাআল্লাহ। আমাদের গার্মেন্টস ক্রমান্বয়ে আবার ঘুরে দাঁড়াবে। গার্মেন্টস তো এক্সপোর্ট তো হচ্ছে, ওইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সাময়িকভাবে যেটা আঘাত আসছে এটা তো সবাই আক্রান্ত হয়েছে, এটা তো বাংলাদেশ না। শিল্প খাতে সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম $55 থেকে $60 থেকে বেড়ে $116 পৌঁছালেও সরকার আগের দাম ধরে রেখেছে, যাতে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে। যতদিন সম্ভব এই স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের এই মূল্যের অভিঘাতটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে। শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নাই, কারণ যে সমস্ত শিল্প গ্যাসের দ্বারা পরিচালিত হয় সে সমস্ত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানি মন্ত্রণালয় তার গ্যাস সরবরাহকে নিশ্চিত রেখেছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা 6টার মধ্যে সব বিপণী বিতান বন্ধ রাখার সরকারের নির্দেশনা থাকলেও বিভিন্ন এলাকায় তার বাস্তবায়নে দেখা গেছে চরম গড়িমসি। সরজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পরও অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে, বন্ধ রয়েছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। সকালের টাইমটা একটু কমায় দিয়ে একটু বাড়ায় দিলে এটাই আমাদের মনে করেন হয়। আমাদের মার্কেট যদি 6টা বাজে বন্ধ হয় তাহলে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হবে, এবং কি আমাদের এমনি ব্যবসায় অনেক বর্তমানে ক্ষতি। একটু 8টার দিকে পর্যন্ত থাকতে চায়। এখন যদি আপনি সন্ধ্যা 6টায় করেন তাহলে তো কাস্টমার পাওয়া যাবে না, কেন দিনে তো কাস্টমার থাকে না। মার্কেটগুলো আসলে এই মুহূর্তে সারা পৃথিবীর যে অবস্থা তাতে বন্ধ হয়ে যাওয়া মনে হয় উচিত। ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে দেখা গেছে ভোগান্তির চিত্র। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেলের দেখা পাচ্ছেন না অনেকেই। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী তেল না আসায় বাড়ছে জটিলতা। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই, আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছুটির দিন শুক্রবার, তবুও রাজধানীর তেলের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। বাইকার ও গাড়ি চালকদের অভিযোগ, সব মেশিন চালু না রাখায় দীর্ঘসূত্রিতা বাড়ছে, ফলে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ফ্রাইডে ছাড়া অন্য দিনে তো লাইন ধরতে পারি না, ততক্ষণে তেল থাকে না। বাট যারা রাইডার সার্ভিসে আছে তাদের হয়তো একটু আরও বেশি পরিমাণ প্রয়োজন আর কি। ওখানে অনেকটা পাম্পে গেছিলাম, কিন্তু সিরিয়ালে ছিলাম, কিন্তু তৈল নাই। খাওয়া দাওয়া ভুলে কেউ কেউ লাইনে বসে অপেক্ষা করছেন। তীব্র গরমে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছেন অনেকেই। চাহিদা তো ফুল ট্যাঙ্ক, কিন্তু চাহিদা তো পাচ্ছি না। আর এটা এখানে লিমিট দেওয়া আছে হচ্ছে 500 টাকা করে নিতে পারবেন। অ্যাম্বুলেন্সে বলছে যে আপনি নিতে পারেন, সমস্যা নাই, আপনি 20 লিটার 10 লিটার 30 লিটার নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় তৈরি হচ্ছে এই সংকট। পাবলিকের ডিমান্ড তো তার 3 গুণ। ধরেন আমার যদি 10,000 লিটার তেল যখন আমার পাম্পে আনছি, ওটা 2 ঘন্টা শেষ। অথচ এই 10,000 লিটার তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলার কথা, 2 ঘন্টা শেষ। পাম্প মালিক লিখে দিচ্ছে যে পেট্রোল নাই। এখন তখনই আপনারা প্রচার করেন কি পাম্প বন্ধ, পাবলিক বলতেছে উনি চোখ করছে, অথবা উনি তেল কালোবাজারে বিক্রি করছে, ওনার একটা সিন্ডিকেট করছেন। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো তেলের সংকট নেই, আগাম 3 মাসের পরিকল্পনাও হাতে রয়েছে সরকারের। আপনারা যেভাবে বলছেন যে তেলের ক্রাইসিস, ডিজেলের কিন্তু বিন্দুমাত্র ক্রাইসিস নাই। তারা মোটরসাইকেলে দিনে 2-3 বার তেল নিয়ে বাসায় রিজার্ভ করছে।
আতঙ্কের মধ্যে। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এই জন্যই সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে। তবে প্রশ্ন রয়ে যায়, সংকট না থাকলে লাইনে কেন মানুষ, আর এই ভোগান্তির দায়ী বা কে নেবে? আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। তবে সরকারি এই মূল্য নির্ধারণের পরও বাজারে এর কোনো প্রতিফলন নেই, বরং আরও বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানভেদে দামের তারতম্য থাকলেও কোথাও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। সাদিয়া হক মুভির রিপোর্ট। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ালেও বাজারে মিলছে না সেই দামে, বরং অতিরিক্ত দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC বৃহস্পতিবার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে 1728 টাকা, যা আগের মাসের তুলনায় বেড়েছে 387 টাকা। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে একই সিলিন্ডার বিক্রি হচ্ছে 2100 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত। যারা ডিলার তারা একটু আরো রেট বেশি না, যদি সরকার দেয় 20 টাকা, ওনার নেয় 200 টাকা। তা আমরা যদি পাইকারি 1800 টাকা একটা গ্যাস কিনি, যারা খুচরা ক্রেতা এরা কিন্তু 2000 টাকা করে কিনে। সরকার এটা ব্যবস্থা নেয়, তাহলে তো ডিলারটা যদি আগে যদি বিক্রি হতো তো ভালোই হবে। শীতের দিনের না হয় আপনার 1500 টাকা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে তো গরমের দিন, তো এই অনুযায়ী আমরা আরও গ্যাসের দাম আর কি কম পাবো, 1500 চাইতে আরও কম পাবো, কিন্তু দেখা গেছে সরকার থেকে আরও এটা মনে করেন 200 থেকে 250-300 টাকা বাড়তি নিতেছে। সরকারি দামের চেয়ে 350 থেকে 500 টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। শুধু 12 কেজি নয়, অন্যান্য সিলিন্ডারেও বাড়তি 500 থেকে 700 টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। সরকার তো বলতেছে 1700 না কত বলতেছে, শুনি আর কি, কিন্তু আমরা তো এজেন্সির দ্বারে গেলে পাইতেছি না। আমরা 2100-2200 এর নিচে পাইতেছি না। জি, তো আমাদের মধ্যবিত্ত অবস্থা খুবই কষ্ট। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকট, পরিবহন খরচ বৃদ্ধি এবং ডিলার পর্যায়ে উচ্চ মূল্যের কারণে খুচরা বাজারে দাম বেড়েছে। গভর্নমেন্ট রেট দিচ্ছে আমার বিক্রি করার জন্য 1728 টাকা, কিন্তু কোম্পানি আমার কাছ থেকে নিতেছে 1745 টাকা। ওখানে কিন্তু আমার একটা গ্যাপ আছে। তারপর আমার 1800 টাকা বিক্রি করার কারণ হচ্ছে আমার গ্যাসটা আনতে গেলে আমার খরচ আছে, আমার একটা গাড়ি যায় ওখানে, 30 লিটার তেল পড়ে, ড্রাইভার আছে, হেল্পার আছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত না করলে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা। তাই এলপিজি বাজারে শৃঙ্খলা ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সবার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় সারা দেশে 3 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 947 জন। হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। আর তাই সংক্রমণ রোধে রবিবার থেকে সরকারিভাবে EPI টিকা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও ঝুঁকি এড়াতে আগেই সন্তানদের টিকা দিতে নগরীর স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন অভিভাবকেরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের সুরক্ষিত রাখতে রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকেরা। টিকা নিশ্চিত করতে অনেকেই আবার নির্ধারিত সময়ের আগেই স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, সংগ্রহ করছেন প্রয়োজনীয় EPI টিকা। নগরবাসী বলছেন, হামের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগে থেকেই সতর্ক থাকা জরুরি। এই মুহূর্তে যে চারিদিকে দেখা যাচ্ছে যে হামের কারণে বাচ্চারা মারা যাচ্ছে এবং এটা অনেক অ্যালার্মিং রেট, তো এটা তো অভিভাবকের মধ্যে অনেক উদ্বেগের কারণ। বাচ্চারা অনেক বেশি হাম রুবেলার কারণেই সিক হয়ে যাচ্ছে, মারাও যাচ্ছে। তো আমি এই জন্য তাড়াতাড়ি আসছি যে বাচ্চার সেকেন্ড ডোজটা দিয়ে ফেলার জন্য। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানান, সরকারি EPI ক্যাম্পেইন এখনও শুরু হয়নি, তবে নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে প্রদান করা হচ্ছে হামের টিকা। এমআর টিকার কোনো ঘাটতি নাই, এমআর টিকা দেওয়া হচ্ছে, হামের টিকা আর কি যেটা এটা দেওয়া হচ্ছে। আমরা এখন আরেকটু জোরদার করতেছি। EPI টিকা কার্যক্রমের এই একই চিত্র দেখা মিলল রাজধানীর শিশু হাসপাতালেও। এখানেও শিশুদের টিকা দেওয়া হচ্ছে আগের নিয়মেই। হামের টিকা দেওয়ার জন্য আর কি আমরা অনেক এখন চারদিকে অনেক হাম হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এর জন্য আমরা আর কি সচেতন জন্য আসছি আর কি। আমাদের প্রতিদিনই রুটিন EPI কার্যক্রম চলমান আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হামের প্রাদুর্ভাব ঠেকাতে রোববার থেকে সারা দেশে চলবে EPI টিকা কার্যক্রম। EPI আগের থেকে আমাদের শিশু হাসপাতালে
চলছে, কিন্তু আগামী রবিবার থেকে মিজেস সহ ইপিআই কার্যক্রম পূর্ণোদ্যমে চলো। এদিকে দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্য ও টিকা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাকওয়াত হোসেন। সামগ্রিকভাবে আমাদের টোটাল ডাক্তার শ্রেণী একেবারে যান প্রাণ দিয়ে এই মহামারীকে, এই মিজেলসকে মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং আমি আপনাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলি, গত 2-2.5 সপ্তাহে আমাদের ডেথ ক্যাজুয়ালিটিজ আমাদের অনেক কমে এসেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে, বিশেষ করে 15 মাস বা তার কম বয়সী শিশুদের মধ্যে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত 40 শিশু, যাদের অধিকাংশরই বাড়ি কক্সবাজার। চিকিৎসকরা একে অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হিসেবে চিহ্নিত করেছেন। শিশুদের জ্বর, কাশি ও সারা শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মোহাম্মদ মামুনুর রশিদের ভিডিও চিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রামে হামের প্রকোপ দিন দিন বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 15 মাস বা তার কম বয়সী শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে হাম আক্রান্ত অন্তত 40 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের অধিকাংশই কক্সবাজার সহ দক্ষিণাঞ্চল থেকে আসা। জ্বর উঠছিল, ফার্স্টে জ্বর নিয়ে আসছি আর কি, এরপর আবার ডায়রিয়া হয়েছে, জ্বর, কাশি, তারপর হচ্ছে যে র্যাশ উঠছে আজকে 4-5 দিন ধরে। আমার বাচ্চা এখন গাছ জ্বর, কাশি, ঠান্ডা, তারপরে হামের ভাব লাগছে আর কি। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 86 জন। তাদের মধ্যে 8 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 111 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বর, কাশি ও শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। 6 মাসের আগে কখনো হাম হয় না নর্মালি, কারণ বাচ্চাদের মায়ের শরীরের যে ইমিউন মেকানিজম আছে সেখান থেকে কিছু অ্যান্টিবডি বাচ্চার কাছে পাস করে। এটা 6 মাস পর্যন্ত একটা বাচ্চাকে কাভার দেয়, কখনো কখনো এটা 9 মাস পর্যন্ত কাভার দিতে পারে। চমেক হাসপাতালের পরিচালক বলেন, হাম সংক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি কোনো রোগী যদি খারাপ হয় অথবা যদি কোনো শ্বাসকষ্টজনিত হয়, এদের জন্য আমরা 10 বেডের আইসিইউ করে রাখছি। আমাদের পেডিয়াট্রিক আইসিইউ যে আছে 20টা বেড, 20টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। হাম আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম সিটি মেয়র। এ সময় তিনি বলেন, দেশব্যাপী হাম প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়িয়েছে। টিকার কোনো সংকট নেই, সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি। মা যখন 5-6 মাসের প্রেগনেন্ট থাকে সেখানেও তাদের টিটানাস টক্সয়েড দেওয়া হয়। কাজে অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে। কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি। এই দিনে আমরা ভোট দিয়েছি, আমাদের নেতা বলছেন আমরা হায়ার পক্ষে। আমরা হায়ার পক্ষে জুলাই সদন 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা করা শুরু করেছি, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের ন্যায্য অধিকার
তাদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত জামায়াত সহ 11 দলের সংগ্রাম চলবে। সবাইকে আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বিকেলে কেরানীগঞ্জে দায়িত্বশীল সমাবেশে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠিন জবাব দেওয়া হবে। স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তকে সরকারের নির্বুদ্ধিতার পরিচয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2027 শিক্ষাবর্ষ থেকে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। তবে এই নিয়ে শিক্ষাবিদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদিয়া হক মৌয়ের রিপোর্টে বিস্তারিত। তথ্য অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তিতে থাকছে না লটারি পদ্ধতি। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর থেকে নানা মহলে চলছে আলোচনা পর্যালোচনা। আগে যে নীতিমালাটা ছিল লটারির মাধ্যমে, তার আগে তো আমরা সবসময় মেধার ভিত্তিতে দেখেছি, আর মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক একটা ভর্তি আমরা সবসময় এটাকে স্বাগত জানাবো। 2009 সাল লাস্ট ভর্তি পরীক্ষাটা লাস্ট হয়েছে এবং তারপর থেকে পর্যন্ত বিভিন্ন ক্লাসে লটারির মাধ্যমে ভর্তি হয়। বিভিন্ন ক্লাস বলতে 1 থেকে 9 পর্যন্ত মাউসি এই ভর্তি লটারিটা পরিচালনা করে। আমাদের মূল অথরিটি কিন্তু এই ভর্তির ক্ষেত্রে মাউসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। যেটা লটারির ক্ষেত্রে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া। অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মতে একটা অংশ বলছে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের রয়েছে নানাবিধ পরামর্শ। আপনি ভর্তি হবে একজন শিক্ষার্থী ক্লাস 2-তে, আপনি প্রশ্ন করলেন ক্লাস 5-এর মতো, তা হবে না। ওই ক্লাস 2 এর লেভেলেই প্রশ্ন করেই তার মেধার যাচাই করতে হবে। অবশ্যই আমি লটারি পদ্ধতিটা বাদ দিয়ে যে ভর্তি পরীক্ষার দিকে যাচ্ছে, এটা অবশ্যই আমি সাধুবাদ জানাবো। তবে হ্যাঁ, অবশ্যই ক্লাস 1 এর ব্যাপারটা একটু এটা শিক্ষামন্ত্রীকে একটু ভাবার জন্য আমি বললাম। শিক্ষা সংশ্লিষ্টদের মতে নতুন এই শিক্ষা পদ্ধতি সর্বস্তরের মানুষদের কথা বিচার ও বিশ্লেষণ করে নতুনভাবে পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা। একদম শিশু শ্রেণী থেকে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এটা লটারির মাধ্যমে ভর্তি হতে পারে। এর পরের যে শ্রেণীগুলোতে আপনি পরীক্ষার মাধ্যমে ভর্তি করেন। পেশাগতভাবে প্রতিষ্ঠিত যে সমস্ত অভিভাবক, তারা কিন্তু তার সন্তানকে কোনো কোচিংয়ে দিবেন, অথবা এর থেকে আরও যারা বেশি বিত্তশালী তারা ভর্তি করানোর জন্য কোচিংয়ের পাশাপাশি বিভিন্ন অসৎ চক্রের সন্ধান করবেন। আর লটারিতে যেটা হয় যে বিভিন্ন সামাজিক অবস্থানে যারা আছেন তাদের কোনো না কোনো অবস্থান থেকে কোনো না কোনো পরিবারের সন্তানরা লটারিতে তার সুযোগ হয় ভর্তি হওয়ার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। চৈত্রের মাঝামাঝি এসে খরতাপে ভ্যাপসা গরম পড়েছে সারা দেশে। এ মাসে সারা দেশের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে 2 থেকে 4টি মৃদু অথবা মাঝারি এমনকি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ক্রমেই বাড়ছে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা। আগামী 3 দিন দেশের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রাজশাহী ও খুলনা বিভাগ সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। ঢাকার তাপমাত্রা গতকালকে যেহেতু ভালো একটা বৃষ্টি হয়েছে, গতকালকার আগের দিন আমাদের তাপমাত্রা ছিল 35। আজকে যদি বৃষ্টি না হয় ধারণা করতে পারি যে 36-এর কাছাকাছি চলে আসতে পারে। আর যদি হিটওয়েভ ডিক্লেয়ার হয়ে গেছে গতকালকে থেকে, তা আশা করি যে আজকে যদি 36 আসে, তা ঢাকা জেলাটাও এটা হিটওয়েভের মধ্যে আওতায় চলে আসতে পারে। আর আগামী কয়েকদিন যদি আমি বলি যে আমরা আগেই বলছিলাম যে 2 তারিখ বা তার কাছাকাছি সময় থেকে তাপমাত্রা বাড়তির দিকে থাকতে পারে, কারণ কি বৃষ্টিপাতটা কমে আসতে পারে।
এবং এই ধারাটা অব্যাহত থাকতে পারে 2, 3, 4, 5, 6 এরকম 4-5 দিন। এ মাসের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু মাঝারি এমনকি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। হিটওয়েভ বা তাপপ্রবাহ যেটা বলি আমরা বলছি যে 2 থেকে 4টা আসতে পারে, মৃদু অথবা মাঝারি, এবং এর মধ্যে একটা অথবা 2টা তীব্র হতে পারে। তীব্র মানে বুঝছেন যে 40 থেকে 42-এর মধ্যে থাকতে পারে। অতি তীব্র হওয়ার সম্ভাবনাটা কম। আর যেটা হয় সাধারণত স্বাভাবিক, এটা স্বাভাবিক ধরে নিতে হবে, যেহেতু আমরা এপ্রিল মাসে সবচেয়ে উষ্ণতম মাস পাই। এদিকে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এপ্রিলেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও জানান শাহিনুল ইসলাম। যে 1 থেকে 2টা হয়তো লঘুচাপ তৈরি হতে পারে সাগরে, এটা বঙ্গোপসাগরে অনেকটা টোটাল বড় এলাকা, ওইখানে হয়তো বা সেটা একটা নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়, নিম্নচাপ হতে পারে, সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এখনও ক্লিয়ার না, তবে আমরা পরবর্তী সময় যদি হয় কমপক্ষে 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে আমরা জানিয়ে দিই যে না আসলে হবে কিনা। এছাড়া আগামী সপ্তাহে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ হালকা মাঝারি এবং তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মৌসুমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া অফিস জানিয়েছে চুয়াডাঙ্গায় তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি মাঝারি মানের তাপপ্রবাহ ফলে এলাকা জুড়ে তীব্র গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী, খুলনা বিভাগ সহ আরও 9টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের 5টি জেলাও রয়েছে। মাঝারি তাপপ্রবাহের কারণে জনজীবনে গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা প্রতিদিনই বাড়বে জেলায়। খেটে খাওয়া ও পথচারীরা গরমের কারণে নাকাল হয়ে পড়ছেন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি কমছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন এ বছরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। আর বিমানমন্ত্রী আফরোজা খানম জানান দেশের স্বার্থ বজায় রেখে জাপানকে অপারেশনাল দায়িত্ব দিতে চায় বাংলাদেশ। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তো যে আমরা কিভাবে চেষ্টা করি। আমরা এসেছি এক মাসের মানে 20 দিন হবে এরকম, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা অনেকবার বসেছি। আমরা কেন বসেছি? আমরা এটাকে চালু করতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছে এটা চালু হোক, সেই জন্য কিন্তু আমরা বারবার বসছি। এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা, কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা, আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এই জন্য একটু সময় লাগছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস.এম. তারেকের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। সন্ধ্যা 6:45 তারেকের মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহতের মরদেহ গ্রহণ করতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে হতাহতের ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। নির্দেশনার আলোকে প্রতিটি মরদেহ দাফন ও পরিবহনের জন্য নগদ 35,000 টাকা, বিশেষ অনুদান হিসেবে 50,000 টাকা এবং পরে 3 ও 10 লাখ টাকা ইন্স্যুরেন্স বাবদ দেওয়া হবে। আমরা কিভাবে সাহায্য করতে পারি সেই বিষয়ে আমরা আমাদের পরিবারের সঙ্গে প্রবাসে যারা এখন যুদ্ধের অবস্থায় বিরাজ করছে তারা যেন নিরাপত্তার সাথে থাকে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি। ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 100-এর উপরে বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী।
ঈদের কয়েকদিন আগে অস্বাভাবিকভাবে বেড়ে যায় ভোজ্য তেল, গরুর মাংস ও সোনালী মুরগির দাম। ক্রেতাদের আশা ছিল ঈদ শেষে কমবে দাম, কিন্তু সেই আশা এখনো পূরণ হয়নি। সোনালী দামটা একটু বেশি, গত সপ্তাহ থেকে সপ্তাহে কেজিতে 30 টাকা বাড়ছে। রোজার সময় একই ছিল, রোজার সময় 800, এখন 800। দামটা একটু কম হলে ভালো হয়। ভোজ্য তেলের বাজারেও নেই স্বস্তি। খোলা সয়াবিন তেল লিটারে বেড়েছে 14 থেকে 16 টাকা, আর পাম অয়েল বেড়েছে 18 থেকে 19 টাকা। যদিও বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে এর সরবরাহ এখনও সংকটে। তেলের সংকট আছে এবং দামও বেশি। এদিকে ঈদের পর কিছুটা কমে আসা সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। পাশাপাশি বেড়েছে পেঁয়াজ ও ডালের দাম। আগের তুলনায় একটু বেশি দাম, একটু কম হলে ভালো হলো। আর যা কিনছি তুলনামূলকভাবে রোজার থেকে এখন বেশি দাম। এটা আপনার কিছু মালে 10 টাকা 15 টাকা ডিফারেন্স হয়ে যায়, কমে নাই খুব একটা। বাজারে নিয়ন্ত্রণ না থাকলে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদেরও কিনা করলে ওই কৃষকের কাছ থেকে ধান নিয়ে আবার তারা মজুত করবে, মজুত করে চালের দাম বাড়াই দিবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস 2026। তবে এবারের দিবস উদযাপন ঘিরে এফডিসিতে বইছে মতভেদের ঝড়ো হাওয়া। এ কারণে এবার আয়োজনটাও ছিল অনেকটা সাদামাটা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো সিনেমা হলের প্রেক্ষাগৃহে প্রদর্শিত চলচ্চিত্রের দৃশ্য, কিন্তু না, এটি জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসির প্রেক্ষাগৃহে চলা পুরনো দিনের ঐতিহ্যবাহী সিনেমা প্রদর্শনের দৃশ্য। আর তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে এফডিসির প্রশাসন ভবনের সামনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে সকালে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আনাগোনা থাকলেও দুপুর গড়াতেই কমতে থাকে সেই উপস্থিতি। এই বিষয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুবুর রহমান তানি জানান, দিবসটি সরকারিভাবে ঘোষিত হলেও একটি পক্ষ এটিকে ভিন্নভাবে দেখছেন। আর এই যে বিভাজনগুলোই আসলে আমাদের চলচ্চিত্রকে বলেন বা যে কোনো শিল্প বা যে কোনো উদ্যোগকে নষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট। জাতীয় চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতেই দিবসটি পালন করা হচ্ছে বলে জানান তিনি। 3রা এপ্রিলের ওই ডেটটা ধরেই কিন্তু এই ডেটটা পালন করা হয়, কোনো ব্যক্তি বিশেষের জন্য না, এটা এফডিসির প্রস্তাবনা অনুযায়ী। তবে এবারে জাতীয় চলচ্চিত্র দিবসে জনপ্রিয় নায়ক নায়িকাদের অনুপস্থিতিতে শিল্পীদের মনে সৃষ্টি করেছে এক ধরনের চাপাক্ষোভ। সাকিব খানের কথা বললে তুমি, সাকিব খান তো এইসব অনুষ্ঠানে কমিয়ে আসে, আর সবারই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উচিত ছিল। কেউ কেউ বলছেন চলচ্চিত্র তার নিজস্ব গতিতেই চলছে এবং চলবে, এতে কে কি মন্তব্য করলো তাতে থেমে থাকবে না এই শিল্পের অগ্রযাত্রা। চলচ্চিত্র দিবস চলচ্চিত্র মানুষের জন্য। যে চলচ্চিত্র দিবসটি ছিল, ওই দিবসটি আমার কাছে খুব অপরিপূর্ণ মনে হয়েছে। ছোট্ট আকারে অনুষ্ঠানটা করা হয়েছে, চলচ্চিত্র দিবস যে মনে রেখেছে এইটাই অনেক বড় কথা। 2-4 বছর আগে যে সিচুয়েশন ছিল সেটার সাথে এখন এর অনেক বড় তফাৎ। এদিকে চলচ্চিত্রের বিশেষ দিনে অন্যান্য নামিদামি শিল্পী এখানে পা না রাখলেও জাতীয় চলচ্চিত্র দিবসে ঠিকই এসেছেন নায়ক অনন্ত জলিল দম্পতি। পদক্ষেপগুলি যদি এমডি মহোদয় যদি চেঞ্জ না হয়ে যায়, যদি 5টা বছর থাকে, তাহলে মনে হয় এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এদিন এফডিসিতে জনপ্রিয় শিল্পীদের দেখা না পেলেও প্রিয় নায়ক নায়িকাদের ঐতিহ্যবাহী সিনেমার পোস্টার দেখেই খুশি দর্শনার্থীরা। বিতর্ক আর মতবিরোধের আবহে পালিত হলো এবারের জাতীয় চলচ্চিত্র দিবস, যেখানে নামিদামি শিল্পী ও কলাকুশলীদের অনুপস্থিতিতে এফডিসির এবারের আয়োজনটা ছিল অনেকটাই সাদামাটা। আর তাই চলচ্চিত্রের সংশ্লিষ্টের এক পক্ষ বলছেন রাজনৈতিক বিভাজন নয়, দেশের চলচ্চিত্রের শিল্পের সংকট কাটিয়ে ওঠার এখনই সময়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।